হ্যালো ইঞ্জিনিয়ার্স, আমি চলে এসেছি 7 সেম ট্রিপল ইর অ্যানালগ অ্যান্ড ডিজিটাল কমিউনিকেশন সাবজেক্টটার সাজেশন নিয়ে। তো এটা বেসিক্যালি অ্যানালগ আর ডিজিটাল কমিউনিকেশন মিলিত একটা সাবজেক্ট, যেখানে অ্যানালগের কিছু আছে, ডিজিটালে কিছু আছে। তো এর তিনটে পার্ট: একটা হচ্ছে কমিউনিকেশন সিস্টেম, তারপর হচ্ছে অ্যানালগ কমিউনিকেশন, তারপর হচ্ছে ডিজিটাল কমিউনিকেশন। তো তিনটে পার্টেরই আমি ইম্পর্টেন্ট ডোমেনগুলো আলোচনা করে দেবো। এটা আমি প্রথমেই বলে দেওয়া ভালো যে সাজেশন মানে কিন্তু কোশ্চেন পেপার নয়, যে এগুলোই পড়ে চলে গেলাম, এগুলোই দিল, তারপর এলো না, তারপর যে কি হলো, আমি তো পড়ে পড়ে গেলাম সাজেশন। তো সেটাই বলে দেওয়া ভালো আগে থেকে। এটা হচ্ছে ইম্পর্টেন্ট ডোমেন, যাদের সাবজেক্টটা নিয়ে খুবই প্রবলেম, তারা এই টপিকগুলো আগে করবে, মানে তোরা আগে এই টপিকগুলো করবি যাদের তোদের এই প্রবলেম। তারপর যদি সময় থাকে তখন বাকিগুলো করবি, কিন্তু আগে এইগুলো করবি। আর যাদের রেডি আছে তারা রিভিশনের জন্য এটাকে দেখতে পারিস। আশা করি ভিডিওর শেষে তোরা নিজেরাই বুঝতে পারবি যে কী কী পড়তে হবে এবং কী ব্যাপার। তো এটা বেসিক্যালি লাস্ট, মানে 2 বছরের পিওয়াইকিউ এবং অ্যানালাইসিস করে এবং এই বছরে কী আসতে পারে তারা প্রেডিকশন করে এটা বানানো। ভিডিওটা দেখ, আশা করি তোদের হেল্প হবে। তো ফার্স্ট হচ্ছে, যেটা হচ্ছে কমিউনিকেশন সিস্টেম। এবার কমিউনিকেশন সিস্টেমে যেটা দুটো ইম্পর্টেন্ট কোশ্চেন, যেটা এবার আসার চান্স খুবই বেশি, যেটা হচ্ছে কমিউনিকেশন সিস্টেম ব্লক ডায়াগ্রাম, মানে বেসিক কমিউনিকেশন সিস্টেমের ব্লক ডায়াগ্রামটা কেমন হয়, এবং অ্যানালগ এবং ডিজিটাল কমিউনিকেশনের মধ্যে ডিফারেন্স। এই দুটো হচ্ছে খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এবারের জন্য। তারপরে পার্টে চলে এলাম, যেটা হচ্ছে অ্যানালগ কমিউনিকেশন। অ্যানালগ কমিউনিকেশনের মধ্যে এবারে এসএসবি এসসি এবং ডিএসবি এসসির মডুলেশন এবং ডিমডুলেশন খুবই ইম্পর্টেন্ট। আর একটা জায়গায় বলে দেওয়া ভালো যে মডুলেশন মানে হচ্ছে জেনারেশন, আর ডিমডুলেশন মানে হচ্ছে ডিটেকশন। তো ভাষাটা চেঞ্জ করেও দিতে পারে, মডুলেশনের জায়গায় জেনারেশনও দিতে পারে, আবার ডিমডুলেশনের জায়গায় ডিটেক্টরও দিতে পারে। তাহলে তোরা গুলিয়ে যাবি না। আবার মডুলেশনকে ট্রান্সমিটারও বলে, আবার ডিমডুলেশনকে রিসিভারও বলে। তারপর হচ্ছে জেনারেশন অফ ডিএসবিএসসি ইউজিং রিং মডুলেটর, এটা খুবই ইম্পর্টেন্ট। বেসিক্যালি ডিএসবিএসসি, এসএসবিএসসি, তারপর আরেকটা ভিএসবিএসসি, এদের সবারই মানে মডুলেটর ডিমডুলেটর আছে। এগুলো বেসিক্যালি এম এর একটা পার্ট। মানে এমটা হচ্ছে ডিএসবি এফসি, মানে ফুল কেরিয়ার, মানে মেসেজ সিগন্যালটাও থাকবে, আবার দুদিকে দুটো কেরিয়ারও থাকবে। কিন্তু ডিএসবি এসসিতে হচ্ছে দুটো সাইড থাকে না, মানে সাইড ব্যান্ডগুলো থাকে না। এসএসবিএসসিতে একটা সাইড ব্যান্ড থাকে না, এরকমভাবে মোটামুটি ব্যাপারটা সাজানো হয়। এএম এ সবগুলোই থাকে, ডিএসবিএসসিতে ডবল সাপ্রেসড, আর এসএসবিএসসি সিঙ্গেল। এগুলো হচ্ছে এএম এর টাইপ। ভিএসবিএসসিও এক ধরনের টাইপ এএম এর। তো ওর মধ্যে এসএসবিএসসি ডিএসবিএসসির মডুলেশন ডিমডুলেশনটা খুব ইম্পর্টেন্ট, এবং ডিএসবিএসসিরও মডুল, এদের জেনারেশন কথাটা লেখা আছে। ওটা ইউজিং রিং মডুলেটরটা দিতে পারে, অনেক সময় উল্লেখ করে দেয় যে রাইট দ্য প্রসেস অফ জেনারেশন অফ ডিএসবিএসসি ইউজিং রিং মডুলেটর, এরকম কোশ্চেনও দিতে পারে। মানে একবার এক বলতে পারে যে লেখো শুধু ডিএসবিএসসি মডুলেশন ডিমডুলেশন লেখো। এবার তুই যে কোনো একটা মেথড ইউজ করে মডুলেশন, যে কোনো একটা মেথড ইউজ করে ডিমডুলেশন লিখতেই পারিস, তাহলে তো খুবই ভালো। কিন্তু অনেক সময় উল্লেখ করে দেয় যে এটা ইউজ করেই লিখতে হবে, এরকম কোশ্চেনও এসছে। তাই রিং মডুলেটরটা খুব ইম্পর্টেন্ট জেনারেশনের দিক থেকে। আর ডিমডুলেশনের দিক থেকে ডিএসবিএসসির পোস্টাস রিসিভারটা খুব ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে এম জেনারেশন। এম জেনারেশন মানে হচ্ছে ডিএসবি এসসি, যেটা সেটা হচ্ছে ডিএসবি এফসি, মানে ফুল কেরিয়ার, মানে কিছু সাপ্রেস হবে না, সব থাকবে। তো ওটা ইউজিং স্কোয়ার ল মডুলেটর, এটা খুব ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে এম ডিটে, একইভাবে দেখ এম এর জেনারেশন কথাটা লেখা আছে, জেনারেশন মানে হচ্ছে মডুলেশন, আবার ট্রান্সমিটারও বলে। ইউজিং কি বলছে, স্কোয়ার ল মডুলেটর, এটা খুব ইম্পর্টেন্ট। আবার একইভাবে এম এর ডিটেকশন ইউজিং ইনভেলপ ডিটেক্টর, এটা খুব ইম্পর্টেন্ট। তো আমি প্রথমে যেমন বললাম যে এসবিএসসি ডিএসবিএসসি মডুলেশন এবং ডিমডুলেশন, এরকমও কোশ্চেনে দিতে পারে যে রাইট ডিএসবিএসসি মডুলেশন আর ডিমডুলেশন টেকনিক, অথবা এরকম যেমন আমি উল্লেখ করে করে বললাম, এরকম উল্লেখ করে করেও লিখতে দিতে পারে। তো সেই কারণে ওপরেরটা রেডি থাকলে তোরা এগুলো অনায়াসে লিখতে পারবি। তারপর এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রুফ যেটা আসে, যেটা হচ্ছে ট্রান্সমিটিং পাওয়ার। মানে অ্যাকচুয়াল যে পাওয়ারটা আমরা ট্রান্সমিট করছি ট্রান্সমিটার থেকে, মানে মডুলেশন করছি, আমরা তো শুধু মেসেজ সিগন্যালটা পাঠাচ্ছি না, মেসেজ সিগন্যালের সাথে ক্লিয়ার সিগন্যাল পাঠাচ্ছি। মডুলেশনটা সেটাই করা হয় যে যেমন মডুলেশনের বেসিক একটা এক্সাম্পল যদি বলি, যে আমরা যদি এখান থেকে অনেক দূর যাই, অনেক দূরে আমাদের হেঁটে যাওয়া সম্ভব নয়, সম্ভব কিন্তু প্রচুর সময় লাগবে। আমি সময় নষ্ট করবো কেন? তো সেই কারণে আমরা বাস স্ট্যান্ড থেকে বাস ধরলাম, এবার আমি বাস স্ট্যান্ড অবধি এলাম, আমি হচ্ছে মেসেজ সিগন্যাল। বাস স্ট্যান্ড থেকে আমি বাস ধরে গেলাম, তাহলে কি আমিও রয়েছি, আবার বাসও যাচ্ছে আমার সাথে, আমিও যাচ্ছি বাসের সাথে। তাহলে আমি তো মেসেজ সিগন্যাল, যেটা বাস স্ট্যান্ড অবধি হেঁটে হেঁটে এলাম, কিন্তু দূরে যাওয়ার জন্য আমি বাসে চাপলাম, তো বাসটা হচ্ছে কেরিয়ার।
মানে কেরিয়ারও যাচ্ছে আমার সাথে, আবার আমিও যাচ্ছি, মানে আমিও যাচ্ছি আবার বাসও যাচ্ছে। তারপর জায়গাতে পৌঁছে গেলাম। তো ওই বাস স্ট্যান্ড থেকে জায়গা অবধি বাস আমার সাথে ছিল, মানে বাস কেরিয়ারও ছিল, আমি মেসেজও ছিল। তারপর নেমে গেলাম বাস থেকে। তার মানে কি হলো, আবার আমি একা হয়ে গেলাম, কেরিয়ার চলে গেল। এই জিনিসটাই হয় মডুলেশন এবং মডুলেশন বেসিক্যালি এটাকেই বলে। বাসে করে যে আমি এতটা এলাম এটাকে মডুলেশন বলে। আবার বাস থেকে নেমে আমি আলাদা হয়ে গেলাম, এটাকে ডিমডুলেশন বলে। তো এইগুলোই ভাষাগুলো থাকে, জেনারেশনও বলে, মডুলেশনও বলে, ট্রান্সমিটারও বলে, আবার ডিটেকশনও বলে, ডিমডুলেশনও বলে, রিসিভারও বলে। তাহলে আশা করি বোঝা গেল। আর এই প্রুফটা খুবই ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে ট্রান্সমিটিং পাওয়ার, পিসিটা হচ্ছে কেরিয়ার পাওয়ার, কারণ কেরিয়ারও থাকে আমার সাথে। আর এই যে এম এ আর মিউ, এটা এটা কিন্তু প্রুফটা বেসিক্যালি তোদের অনেক সময় দেয়, ম্যাক্সিমাম যেটা দেয় যে পিটি ইকাল টু পিসি ইন্টু 1 + μ² বাই 2। এবার মিউ মানেও যায়, এম এ মানেও তাই, দুটো মডুলেশন ইন্ডেক্স। মিউটাই সব থেকে বেশি ইউজ হয় এবং পরীক্ষাতেও এটাই দেয়। তো তারপর ইউ লিখিয়ে দিয়েছি এখানে, বেসিক্যালি মিউ, এটা ইউ নয়, মিউ, এটা, হ্যাঁ, মডুলেশন ইন্ডেক্স। আবার এম এটাও মডুলেশন ইন্ডেক্স। অথবা এই কোশ্চেনটা এভাবে দিতে পারে, যে হচ্ছে রিলেশন বিটুইন পিটি অ্যান্ড মিউ, মানে ট্রান্সমিটিং পাওয়ার এবং মডুলেশন ইন্ডেক্সের মধ্যে রিলেশন লেখো। তাহলেও কিন্তু তোকে এই ইকুয়েশনটাই ডিরাইভ করতে হবে। তারপর হচ্ছে মাল্টিটোন এম, বেসিক্যালি এই যে টপিকটা, এই টপিকটা থেকে ডেরিভেশনটা আসে, অনেক সময় আসে। মাল্টিটোন এম মানে কি, সিঙ্গেল টোন আর মাল্টিটোনের মধ্যে পার্থক্য কি? সিঙ্গেল টোন মানে একটা ফ্রিকোয়েন্সি থাকবে, মানে ধর ধর কোনো একটা সিগন্যাল, ধর এ সাইন ওমেগা টি। তো এ সাইন ওমেগা টি, ওখানে একটা ফ্রিকোয়েন্সি আছে, তো এই যে এ সাইন ওমেগা টি, এখানে একটা ফ্রিকোয়েন্সি আছে। তো সবসময় তো একটা ফ্রিকোয়েন্সি নাই থাকতে পারে, মাল্টিপল ফ্রিকোয়েন্সি থাকতে পারে। মানে মাল্টিপল ফ্রিকোয়েন্সি থাকা মানে কি, মাল্টিপল সিগন্যাল থাকতেই পারে, এমন তো কোথাও লেখা নেই। তো তখন ধর এরকম থাকলো এ সাইন ওমেগা টি, বি সাইন ওমেগা 2t থাকতেই পারে। এইটা একটা ইন্ডিভিজুয়াল সিগন্যাল, এটা একটা ইন্ডিভিজুয়াল সিগন্যাল, দুটো মিশিয়ে একটা গোটা সিগন্যাল তৈরি হয়েছে। তখন আমরা এটাকে বলবো মাল্টিটোন। সিঙ্গেল টোন মানে শুধু এ সাইন ওমেগা টি, মাল্টিটোন মানে এ সাইন ওমেগা 1t প্লাস বি সাইন ওমেগা 2t। মানে মাল্টিপল ফ্রিকোয়েন্সি আছে, দেখ একের থেকে বেশি ফ্রিকোয়েন্সি আছে, ওমেগা 1 আছে, ওমেগা 2 আছে। কিন্তু সিঙ্গেল টোনের ক্ষেত্রে একটাই ফ্রিকোয়েন্সি থাকবে, একটাই সিগন্যাল থাকবে, সেটা হচ্ছে এস সাইন ওমেগা টি। তো এটা অতটাও ইম্পর্টেন্ট নয়। এখান থেকে অনেক সময় অঙ্ক আসে, কোনো একটা সিগন্যাল দিয়ে দিল, নিয়ে তোকে এটা বললো যে পিসি ক্যালকুলেট করো বা মিউ ক্যালকুলেট করো, সেরকম হচ্ছে ব্যাপার। আর মিউ এর মানে মডুলেশন ইন্ডেক্সের ওপর কিন্তু শর্ট কোশ্চেন দেয়, মানে ভিম্যাক্স, ভিমিন দিয়ে দিল, মানে কোনো একটা সিগন্যালের আর কি ম্যাক্সিমাম অ্যামপ্লিচিউড আর মিনিমাম অ্যামপ্লিচিউড দিয়ে দিল, নিয়ে সেখান থেকে বললো মডুলেশন ইন্ডেক্স বার করো। সেটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট শর্ট কোশ্চেনের জন্য। তারপর এই যে এসএসবিএসসি, ডিএসবিএসসি, ভিএসবিএসসি, এদের মডুলেশন ইন্ডেক্স কত হয়, তো এইরকম হচ্ছে ব্যাপার। এগুলো সব শর্ট কোশ্চেনের জন্য খুব ইম্পর্টেন্ট। তারপরে টপিক হচ্ছে ব্যালেন্স মডুলেটর, খুবই ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে সুপার হেটেরোডাইন রিসিভার, এটাও খুব ইম্পর্টেন্ট। তারপর ডিএসবিএসসি ভার্সেস এসএসবিএসসি, এটা খুব ইম্পর্টেন্ট। হিলবার্ট ট্রান্সফর্মটা অতটাও ইম্পর্টেন্ট নয়, তবে একবার দেখে রাখবি, টপিকগুলো খুব একটা শক্ত তো নয়, তো নেমিং জিনিসগুলো বেশি দেয়। তারপর এফএম এ ঢুকে যাচ্ছি, এফএম এর মধ্যে এনবিএফএম আর ডাব্লিউবিএফএম, মানে ন্যারো ব্যান্ড এফএম আর ওয়াইড ব্যান্ড এফএম, এই দুটোর মধ্যে পার্থক্য খুবই ইম্পর্টেন্ট। তারপর এফএম এর ডিটেকশানের মধ্যে আসি, এফএম এর ডিটেকশান দিতে পারে, এফএম এর ডিমডুলেশন বলতে পারে, রিসিভার বলতে পারে, একই ব্যাপার। পিএলএল ডিটেক্টর ইউজিং, কোশ্চেন আসতে পারে এফএম ডিটেকশন ইউজিং পিএলএল ডিটেক্টর। তারপর এফএম ডিটেকশন ইউজিং ব্যালেন্স স্লোপ ডিটেক্টর। ফার্স্টের সিরিটাও ইম্পর্টেন্ট, তবে পিএলএল ডিটেক্টর এবং ব্যালেন্স স্লোপটা খুবই ইম্পর্টেন্ট। আর শুধু যদি বলে এফএম ডিমডুলেশন, তাহলে তোদের সুবিধা মতো লিখবি যে কোনো একটা। সাধারণত যখনই মাল্টিপল থাকে ওরা উল্লেখ করে দেয়। তো সেই কারণে তোদের যদি ডিমোটিভেশন তোরা রেডি করিস খুবই ভালো, না হলে এই নেমগুলো দিয়ে তৈরি করে রাখ, কারণ এইগুলো যদি তোরা তৈরি করিস, তোদের যে কোনো একটা ডিমোটিভেশনে লিখতে পারবি, আর যদি উল্লেখ করে দেয় এইগুলো, তাহলেও লিখতে পারবি। তাহলে এই তিনটে হচ্ছে ডিটেকশন, তার মধ্যে পিএলএল ডিটেক্টর, ব্যালেন্স অফ ডিটেক্টর খুব ইম্পর্টেন্ট। আর এফএম যে জেনারেশন, এফএম জেনারেশন বেসিক্যালি আগের ইয়ারে চলে এসছে দুটো মেথড,
তো যেটা পড়ে থাকছে সেটা হচ্ছে ডিএড মেথড। তো ডিএড মেথডটা আসার চান্স খুব বেশি যদি জেনারেশন দেয়। তো হলো, তারপর পড়ে রইলো হচ্ছে পিএম ফেস মডুলেশন। তো ফেস মডুলেশনের মধ্যে এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে জেনারেশন অফ পিএম ফ্রম এফএম, মানে এফএম থেকে পিএম কিভাবে আমি জেনারেট করব। তাহলে আশা করি বোঝা গেল টপিকগুলো। প্রতিটা ডিমডুলেশন মডুলেশন টেকনিক খুবই সহজ, শুদ্ধ ডায়াগ্রামের ব্যাপার। নানা রকম এই যে ব্যালেন্স অফ ডিটেক্টর, তারপর আরও যে ডিটেক্টরের কথা বলছি, তারপর এসবিএসসি যে ডিটেক্টরগুলো বললাম, এসবিএসসির ডিটেক্টর বলিনি, ডিএসবিএসসির বলেছি। এই যে রিং মডুলেটর, কস্টা, স্কোয়ার ল, এনভেলপ, এগুলো প্রতিটাই সোজা, মানে ডিএসবিএসসি এসবিএসসির যে মডুলেশন টেকনিকগুলো বা ডিমডুলেশন টেকনিকগুলো প্রতিটাই সোজা। শুদ্ধ তোদের মেন কাজ হচ্ছে যখনই আসবে পরীক্ষার কোশ্চেন, প্রথমেই আগে সার্কিটটা এঁকে নিবি, প্রথমেই আগে ঠিকঠাক সার্কিটটা এঁকে নিবি, তাহলে নিজেরাই ইকুয়েশন লিখতে পারবিস। সার্কিট ঠিক করে আঁকবি, কোথায় কোন সিগন্যাল ঢুকছে বেরোচ্ছে সেগুলো ঠিক করে সার্কিটে লিখবি, তাহলেই তোরা অনায়াসে ইকুয়েশন লিখতে পারবি। ধর ইকুয়েশন একটু ধর ভুল হয়ে গেল কোনো কারণে, তাহলেও তোরা ওই সার্কিটের জন্য নাম্বারটা পাবে। আর ডিটেকশানে ম্যাক্সিমাম ক্ষেত্রে লো পাস ফিল্টার ব্যবহার করা হয়, লো পাস ফিল্টার ব্যবহার করলেই একমাত্র মেসেজ সিগন্যালটা আমি পেয়ে যাই, হাই ফ্রিকোয়েন্সিগুলো বাদ চলে যায়। তো এইটা হচ্ছে ব্যাপার। তারপর হচ্ছে চলে আসবো ডিজিটাল কমিউনিকেশানে, মানে এর পরে পার ডিজিটাল কমিউনিকেশান। তো ডিজিটাল কমিউনিকেশানের মধ্যে প্যামের মডুলেশন ডিমডুলেশন খুব ইম্পর্টেন্ট। একই কথা যে মডুলেশন ডিমডুলেশন নাম বলে জেনারেশন ডিটেক্টরও বলতে পারে, অথবা ট্রান্সমিটার রিসিভারও বলতে পারে। প্যাম যেমন ইম্পর্টেন্ট তেমনি পিসিএমও ইম্পর্টেন্ট। তারপর কোয়ান্টাইজেশন নয়েস খুব ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে ইউনিফর্ম এবং নন ইউনিফর্ম কোয়ান্টাইজেশনটা খুবই খুবই ইম্পর্টেন্ট, ইউনিফর্ম ভার্সেস নন ইউনিফর্ম কোয়ান্টাইজেশন। তোদের বেসিক্যালি ডিজিটাল কমিউনিকেশানে যে সিলেবাসটা থাকে অ্যাকচুয়ালি, আলাদা যে সাবজেক্টটা হয় শুধু ডিজিটাল কমিউনিকেশান, ওখানে অনেক টপিক থাকে, কিন্তু তোদের সিলেবাসে অত কিছু লেখা নেই। অ্যানালগ বা ডিজিটাল দুটোরই মডুলেশন পার্টটার উপর ওরা ফোকাস করেছে, আরও যে টপিকগুলো হয় ওইগুলোর ওপর ফোকাস করেনি। তো সেটা একদিক থেকে তোদের জন্য ভালো। তাহলে হলো, এরপরের হচ্ছে কিউপিএসকে। এবার তোদের সিলেবাসে লেখা আছে এএসকে, এফএসকে, পিএসকে। এবার পিএসকের মধ্যে বিপিএসকেও হয়, কিউপিএসকেও হয়। তো বিপিএসকে, বিএএসকে, বিএফএসকে, এই তিনটে হচ্ছে একদম নর্মাল, মানে বেসিক যেটা আর কি। এএসকে, পিএসকে, এফএসকে, বেসিকটা হচ্ছে বিপিএসকে, বিএএসকে, বিএফএসকে, বাইনারি, 0 আর 1। তো ওইগুলো হচ্ছে বেসিক, ওইগুলো তোরা নিজেরাই করতে পারবি। আর অ্যানালগের সাথে ডিজিটালের পার্থক্য এটাই যে ডিজিটালে হচ্ছে মেসেজ সিগন্যালটা ডিজিটাল হয়, আর ওখানে মেসেজ সিগন্যালটা অ্যানালগ হয়। তো কনসেপ্টটা তো সেমই, সেই একের সাথে গুণ করলে তুই পাবি, জিরোর সাথে গুণ করলে সিগন্যালটা পাবি না, এএসকে হয়ে গেল। এফএসকেতে 1-এ মেবি হাই ফ্রিকোয়েন্সি, জিরোতে মেবি লো ফ্রিকোয়েন্সি এরকম। তারপর পিএসকেতে 1-এ যেমন চলছে সিগন্যাল সেরকম চলবে, জিরোতে উল্টে যাবে। এই তো জিনিস, শুদ্ধ পার্থক্য হচ্ছে মেসেজ সিগন্যালটা ডিজিটাল, ডিজিটাল কমিউনিকেশানে, মানে অ্যানালগ কমিউনিকেশানে অ্যানালগ। তো বিপিএসকে, বিএসকে, বিএফএসকে দিলে ওরা তো তোরা নিজেরাই লিখতে পারবি। তো যেটা এক্সেপশনাল এবং যেটা খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কিউপিএসকে। কিউপিএসকেটা খুবই ইম্পর্টেন্ট, এবং এই যে শুধু এফএসকে বলেছি, এই কিউপিএসকে আর এফএসকে ট্রান্সমিটার রিসিভার বা ডিমডুলেশন মডুলেশন বা জেনারেশন ডিটেকশন, এগুলো খুবই খুবই ইম্পর্টেন্ট এবারের জন্য। তারপর হচ্ছে বিট এরর রেট। বিট এরর রেট কিউপিএসকে আর এফএসকেটা শুধু রেডি করবি। বিট এরর রেট মানে হচ্ছে কিউপিএসকে যখন পড়বি মডুলেশন ডিমডুলেশন, তখন ওখানে একটা কনস্টেলেশন ডায়াগ্রামের টপিক পাবি। কনস্টেলেশন ডায়াগ্রামের টপিকটা কি বলে, দুটো বিটের মধ্যে ডিস্টেন্স মেজার করে এবং ফেজার ডায়াগ্রাম থাকে। এবার বিটের ডেট মানে কি, ধর দুটো সিগন্যাল, মানে দুটো বিট খুব দুটো সিম্বলের কথা বলছি, সিম্বল। তো দুটো সিম্বল কাছাকাছি আছে, একটা S1 একটা S2। এবার দুটো সিম্বল যদি কাছাকাছি থাকে তাহলে তাদের মধ্যে গোলানোর সম্ভাবনা খুব বেশি। ধর দুটো, ধর টুইন, একই রকম দেখতে, দুজনে কাছাকাছি দাঁড়িয়ে আছে। এবার যদি বলে যে বলো এর মধ্যে এ এটাকে আর এর মধ্যে ওটাকে, তাহলে বলা খুবই অসুবিধা। কিন্তু দুজনকে যদি আলাদা করে রাখা হয়, মানে অনেকটা ডিস্টেন্সে গ্যাপ করে রাখা হয়, বা হয়তো দুজনকে আর দুটো আলাদা ঘরে রাখা হয়, যে ও এই ঘরে থাকবে, ও এই ঘরে থাকবে, তাহলে ওদের মধ্যে পার্থক্য করা সুবিধা। আচ্ছা, ওর ওই ঘরে থাকার কথা, ওটা ও, এটাই। তো ওটাই হচ্ছে কথা যে, অথবা আরেকটা জিনিস যে হয়তো দুটো
সেম জিনিস আমি অনেকটা দূর থেকে খুব মানে দুজনের কাছাকাছি দাঁড়িয়ে আছে, এবার আমি অনেকটা দূরে দাঁড়িয়ে আছি, আমি তো দুজনের মধ্যে ডিফারেন্সিয়েট করাটা মানে শক্ত, তাদের মধ্যে মানে আমার নিজের এরর আসার সম্ভাবনা খুব বেশি, আমি তো না ঠিক করে ডিটেক্ট করতেই পারি। কিন্তু দুজনকে যদি অনেকটা ডিস্টেন্সে রাখা হয় তাহলে দূর থেকে কি কাছ থেকে আমি সঠিকটা ডিটেক্ট করতে পারবো, আচ্ছা এটা ও ওটা ও। তো বিট এরর রেট মানে সেটাই, যে বিট ভুল রিসিভারে আসার সম্ভাবনা কত। যত দুটো সিম্বল কাছাকাছি থাকবে তত তাদের মধ্যে ভুল বাড়বে, কিন্তু দুটো সিগন্যাল যদি খুব দূরে থাকে তা কখনোই এররটা আসবে না, সহজে আমি ডিটেক্ট করতে পারবো। তো সেইটাই হচ্ছে বার করতে হবে, সেটা কিউপিএসকে আর এফএসকে জন্যই খুব ইম্পর্টেন্ট। পিএসকেতে তো হওয়ার সম্ভাবনা নেই, কারণ একজন যদি এই পারে থাকে আরেকজন ওই পারে থাকবে, কারণ 180 ডিগ্রি গ্যাপ হয় দুজনের মধ্যে। তো খুবই সহজ ওদের মধ্যে ডিটেক্ট করা, এবং বিট এরর রেটও খুব কম। তারপর আরেকটা কোশ্চেন যেটা এখানে লেখা হয়নি, যেটা হচ্ছে ডিফারেন্স। ডিফারেন্স মানে কিসের ডিফারেন্স? পিএসকে, কিউপিএসকে, আর হচ্ছে এফএসকে, এদের মধ্যে ডিফারেন্স। এগুলো বেসিক্যালি স্কোরিং কোশ্চেন, পিএসকে ভার্সেস কিউপিএসকে ভার্সেস এফএসকে। এটা খুব ভালো কোশ্চেন। তারপর হচ্ছে কোয়াম। কোয়ামটা বেসিক্যালি সিলেবাসে উল্লেখ থাকে না, কিন্তু কোশ্চেন চলে আসে। কোয়ামটা তোরা এতেও পড়বি, অ্যানালগ কমিউনিকেশানে কিছুই না, শুধু দুটো মানে একটাই সিগন্যাল কম্পোনেন্টকে একবার কসের সাথে মাল্টিপ্লাই করা, আরেকবার সাইনের সাথে মাল্টিপ্লাই করে যোগ করে দেওয়া, এই হচ্ছে ব্যাপার। তারপর হচ্ছে বিট প্যাটার্ন গিভেন থাকবে। বিট প্যাটার্ন গিভেন থাকবে মানে ধর 101010 একটা বিট প্যাটার্ন দিয়ে দিল, নিয়ে বললো ওটাকে পোলার এনার্জিতে কনভার্ট করো বা বাইপোলার এনার্জিতে কনভার্ট করো। এগুলো বেসিক্যালি লাইন কোডিং। এবার তাহলে তোদেরকে ওটাতে কনভার্ট করতে হবে। এবার পোলার এনার্জিতে কনভার্ট করার নিয়ম আলাদা, বাইপোলার এনার্জিতে কনভার্ট করার নিয়ম আলাদা। এনার্জি মানে নট রিটার্ন টু জিরো, মানে রিটার্ন মানে জিরোতে ফিরে আসবে না, যেমন চলছে ওরকমই এদিক ওদিক করবে বারবার। মানে একবার করে বাড়ি মানে একটা করে জিনিস কিনছে, বাড়ি আসছে দিয়ে যাচ্ছে আবার বেরোচ্ছে, আবার একটা করে জিনিস কিনছে, বাড়ি আসছে দিয়ে যাচ্ছে বেরোচ্ছে, এরকম ও করবে না, একেবারেই ঘুরে ঘাড়ে জিনিস কিনে বাড়ি আসবে। তো এইগুলো ইম্পর্টেন্ট, পোলার এবং বাইপোলার এনার্জেট এবং ম্যানচেস্টার এনকোডিং, এটা খুবই ইম্পর্টেন্ট। এইটা জানলে তোরা রিটার্ন টু জিরো অনায়াসে করতে পারবো, শুধু বাড়ি ফিরবে, নিয়ে তারপর অন্য জায়গায় যাবে, কিন্তু এখানে তা করবে না, এখানে কন্টিনিউয়াসলি চলবে। এটা হচ্ছে ম্যানচেস্টার এনকোডিং। তারপর হচ্ছে তোদের আরেকটা পার্ট আছে এরর কারেকশন এবং এরর ডিটেকশন। তো এরর কারেকশানের মধ্যে হ্যামিং কোডটা খুব ইম্পর্টেন্ট, আর এরর ডিটেকশানের মধ্যে সিআরসিটা খুব ইম্পর্টেন্ট। এরর ডিটেকশানের মধ্যে সিআরসি আর এরর কারেকশানের মধ্যে হ্যামিং কোড, বেসিক্যালি এটা ডিজিটাল কমিউনিকেশনে থাকার কথা নয়, তবুও যেহেতু বিটের ব্যাপার আছে সেই কারণে এরর কারেকশন এরর ডিটেকশনটা দিয়েছে। মানে এই যে বিট এরর যে কত কনসেপ্টটা এলো, ওটাকে ঠিক করতে হবে তো, কারণ ভুল জিনিস তো রিসিভারে দেওয়া যাবে না, ভুল হতেই পারে কিন্তু সেটাকে তো কারেক্ট করতে হবে। তো সেই তার জন্য এই মেথডগুলো ব্যবহার করা হয়। তো এর মধ্যে ডিটেকশনের মধ্যে সিআরসিটা খুব ইম্পর্টেন্ট, আর এরর কারেকশনের মধ্যে হ্যামিং কোড, আর এরর ডিটেকশনের মধ্যে সিআরসি খুবই ইম্পর্টেন্ট। তাহলে আশা করি বোঝা গেল ওভারঅল সিলেবাসটাতে কী আছে এবং কী কী এবারের জন্য ইম্পর্টেন্ট। আর প্রিভিয়াস ইয়ারের কিছু মানে প্রিভিয়াস ইয়ারে যে কোশ্চেনগুলো আমার কাছে আছে সেখান থেকেই বেসিক্যালি অ্যানালাইসিস করে দেওয়া। তো প্রিভিয়াস ইয়ারেও আমি একটা দুটো কোশ্চেন দাগ দিয়ে দেবো, যেগুলো আর কি রিপিট হতে পারে। যদি মনে করি যে একটা দুটো কোশ্চেন আমি দাগ দিয়ে দেবো, সব তোরা টেলিগ্রাম গ্রুপেতেই পাবি। আর এই যে পিডিএফটা আর ওই যে পিআইকিউ পেতে গেলে তোদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে হবে, ওখানেই আমি এই সবগুলো দেবো। আরও যা ইম্পর্টেন্ট ইনফরমেশান যদি কিছু আপডেট মনে করি দেবো। আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার কর, যদি তোদের হেল্পফুল হয় বেশি বেশি করে ভিডিওটা শেয়ার কর, যাতে তোদের বন্ধুদেরও হেল্প হয় শেষ সময়ের প্রিপারেশানটা ভালোভাবে নিতে। আর সাবস্ক্রাইব করে রাখ, যাতে আরও ভালো ভালো ভিডিওর নোটিফিকেশান তোরা আগে পাস। এবং যদি ভিডিওটা ভালো দেখে থাকে লাইক কর, আর যদি কোনো রকম কোনো প্রবলেম হয়
টেলিগ্রাম গ্রুপে আমাকে বলবি। তার জন্য আর প্রথমেই বলে দেওয়া যে এইগুলো পেতে গেলে টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে হবে। আমি আলাদা করে কোনো লিঙ্ক দেবো না। বাই বাই। Just take it easy.